একটা খুব মজার প্রশ্ন আসতে পারে আমাদের কাছে, সেটি হলো যে আমরা যেখানে বসে পড়াশোনা করি আমাদের তার চারপাশের পরিবেশটা কেমন হওয়া উচিত। আসলে পরিবেশ মানুষের জন্য অনেক বড় একটা নিয়ন্ত্রক বা প্রভাবক। আমরা এনার্জিকে আসলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিটিভ এনার্জি, একটা হচ্ছে নেগেটিভ এনার্জি। কিছু মানুষ থাকবে আমাদের আশেপাশে যে যাদের সাথে মিশলেই, যাদের কাছে গেলেই একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায়। আবার কিছু মানুষ আছে যাদের সাথে মিশলে অটোমেটিক্যালি নিজেকে মনে একটু ঝিমায় যাচ্ছি পুরা। তাহলে ওই মানুষটা হচ্ছে নেগেটিভ এনার্জির মানুষ। সে আসলে এনার্জিকে আমাদের থেকে ড্রেইন করে নিয়ে ফেলে। আসলে সে তো নিতে পারে না, পরিবেশটা এরকম। যেমন আমরা মাঝে মাঝে বলি যে দোস্ত পরিবেশটা একটু ঘুম ঘুম পরিবেশ, মানে পরিবেশের মধ্যে আসলে একটু ঘুম ঘুম ভাব লাগতেছে। তাহলে আমাদের পড়াশোনার আশেপাশে আমাদের পরিবেশটা কেমন হতে হয় যাতে আমাদের পড়াটা অনেক গভীর মনোযোগের সাথে আমরা করতে পারি, এটা নিয়ে মূলত আজকে কথা বলতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব যে বিছানায় বসে না পড়ার জন্য। মানে হচ্ছে বিছানা খুব নেগেটিভ এনার্জির জায়গা। বিছানাতে মানুষ সবসময় আরামায়েশ করার জন্য বিছানাকে ব্যবহার করে থাকে। তাহলে বিছানায় বসে আসলে পড়াশোনাটা করা যাবে না। বিছানায় আমরা যদি বসে পড়াশোনা করি দেখা যায় যে 50-60% পড়া ব্রেনে ঢুকেই না। তখন বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমায়, কখনো পা উপরের দিকে দিয়ে, উপর হয়ে, কখনো হেলান দিয়ে, কখনো কাত হয়ে, নানান রকম অঙ্গভঙ্গিমায় আসলে বিছানায় বসে আমরা সার্কাস খেলি। আমরা আসলে পড়াশোনা করতে পারি না বিছানায় বসে। তো বিছানায় বসে পড়া যাবে না। তাহলে পড়তে হবে কিসে? পড়তে হবে চেয়ার টেবিলে। এখন চেয়ার টেবিলে পড়ার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ওই যে আমরা দেখছি রকিং চেয়ার থাকে, কিছু ঘোরা যায়, ওই চেয়ারটাও কিন্তু খুব আরামদায়ক। তো ওই চেয়ারের মধ্যে বসলেও পড়া থেকে আরামের দিকে ব্রেনটা বেশি ফোকাসড হয়ে যায়। তাহলে সব থেকে বেস্ট হচ্ছে আমরা যদি একটা শক্ত চেয়ারে বসি। শক্ত চেয়ার মানে যেটা আসলে এরকম ঘোরানো যায় না, এরকম কেলানো যায় না, জাস্ট যেরকম আমরা উঠে দোল খাচ্ছি এরকম দোল খাওয়া যায় না। এখন শক্ত জায়গা যেহেতু আমরা একটা ছোটোখাটো ফোম বা একটা বালিশের উপর বসতে পারি যাতে হচ্ছে আমাদের পিছনের দিকে ব্যথা না হয়, সহজ কথা। আর শক্ত চেয়ারে বসে আমরা পড়বো হচ্ছে টেবিলে। এবং এইগুলো একটু ইউজ করা উচিত সস্তা। এখন প্রথম প্রশ্ন আসতে পারে যে কেন সস্তা ইউজ করব? আমরা যদি চাই আমরা তো এগুলো অনেক এক্সপেন্সিভও ইউজ করতে পারি। আসলে তখন নিজের অবচেতন মনে পড়াশোনার থেকে নিজের ধন সম্পদের প্রতি মোহ জন্মে যায় বেশি। যেন আমি একটা চেয়ারে বসে আছি, আমার চেয়ারটার দাম 10,000 টাকা, আর আমি একটা টেবিলে বসে পড়তেছি, টেবিলটার দাম 30,000 টাকা। তাহলে আমি যখন বসলাম তখন আমার প্রথমেই পড়াশোনা থেকে টাকার প্রতি একটা দম্ভ আসবে, এটা অবচেতন মনে আসবে যে আমাদের কত কিছু আছে, সব কিছু চকমকা। ইটালি থেকে আমি চেয়ার টেবিল নিয়ে আসছি বই পড়ার জন্য, কিন্তু বই পড়তে বসে আসলে ঝিমাই, এমন করা যাবে না। তো সস্তা একটা চেয়ার টেবিল হলে যথেষ্ট। এবার আমার রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লাইট থাকতে হবে। দ্যাট মিনস সাফিসিয়েন্ট লাইট। সব থেকে আমি যদি একটু মেজারমেন্ট করে বলি, যেমন একটা 10 ফিট বাই 10 ফিট রুম যদি হয়, 100 স্কোয়ার ফিট রুম, এই 100 স্কোয়ার ফিট রুমে জাস্ট দুইটা যদি 18 ওয়াটের এলইডি বাতি থাকে তাহলেই মোটামুটি আলো পাওয়া যাবে। এখন দুইটার বদলে যদি 3টা দেওয়া যেতে পারে তাহলে ভালো হয়, বাট বেটার হচ্ছে 2টা এলইডি বাল্ব থাকলো আর একটা টেবিল ল্যাম্প থাকলো। এইটার কাজ হচ্ছে আমরা যখন অনেক লাইটের মধ্যে পড়াশোনা করতে থাকবো তখন সঠিকভাবে আমার ব্রেনটা পড়াশোনার সাথে রিলেট করতে পারবো আমি। সো সাফিসিয়েন্ট লাইটটা থাকা দরকার, আর লাইট কম হলে কিন্তু একটু ঝিমঝিম ভাব চলে আসবে। এবং এই শক্ত চেয়ার টেবিলে বসে পড়ার আর একটা বেনিফিট আছে, সেটা হলো আমি যদি এই চেয়ার টেবিলে 3 ঘন্টা বসে থাকি, আমি মন দিয়ে চেষ্টা করবো যে আমি যেন পড়াটা দ্রুত শেষ করতে পারি। কারণ 3 ঘন্টা যদি আমার পড়তে হয়, আমি 3 ঘন্টার মধ্যে বেশি পরিমাণ সময় কাজে লাগানোর চেষ্টা করবো। আর যখন রকিং চেয়ার থাকবে আমি প্রথমে যেই কিন্তু বইটা নিয়ে এরকম কেলায় বা বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমায় বই পড়তে শুরু করবো, তাহলে প্রবলেম হয়ে যাবে। এগুলো তো গেল লাইট এবং চেয়ার টেবিলের বিষয়। এবার আমার আশেপাশে কি থাকবে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট থিং। যেমন আমরা যদি বিজ্ঞানের স্টুডেন্ট হই বা কমার্সের স্টুডেন্ট হই, হোয়াট এভার, বা আর্টসের স্টুডেন্ট হই, আমাদের আশেপাশে সাপোজ আমরা বিভিন্ন খেলোয়াড়ের ছবি লাগায় রাখছি, অথবা আমি বিভিন্ন নায়ক নায়িকার ছবি লাগায় রাখছি। তো দেন হোয়াট উইল হ্যাপেন, আমি যখন বই পড়ে বিভিন্ন দিকে তাকাবো তখন তাদের ওই খেলা, তাদের ওই অ্যাক্টিং, তাদের নাচ, এগুলো আমার ব্রেনের মধ্যে বাঁচতে থাকবে। বাট আমরা যদি ছবি লাগাতে চাই তাহলে আমরা কিছু বিখ্যাত মানুষের ছবি লাগাতে পারি আমাদের আশেপাশে, যাদের দেখলে আমরা ইন্সপায়ার হতে পারি। যেমন সাপোজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগিয়ে রাখতে পারি যদি ছবি লাগাতে চাই, অথবা সাপোজ আমি মাদার তেরেসার ছবি লাগিয়ে রাখতে পারি যদি আমি ছবি লাগাতে চাই। আসলে যাদের দেখলে ইন্সপায়ার্ড হওয়া যায় যে না, এনারা অনেক মহৎ কাজ করেছেন। এবং ডেইলি আমি যখন রুমের মধ্যে ঢুকছি
আমি যখন এই বিখ্যাত মানুষজনকে দেখতে পাচ্ছি, তখন আমাদের নিজের মনের মধ্যেই একটা ভালো কিছু করার প্রবণতা জন্ম হবে। সো আমরা এখানে ট্রাই করতে পারি কিছু ভালো মানুষের ছবি, ভালো মানুষের ছবি। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের পড়াশোনাটা কিন্তু আসলে অতটা কালারফুল না। পড়াশোনাটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এটাকে কালারফুল করতে গেলেই বিপদ আমাদের। কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটা ফিল্ম আছে, নাম হচ্ছে 3 ইডিয়টস। আমার খুব পছন্দের সিনেমা। বাট দ্য ব্যাড থিং ইজ, এই সিনেমা প্রচুর স্টুডেন্টের 12টা বাজা ছেড়ে দিয়েছে ওই আমলে, সেই 2008-9-10-এর কথা বলছি। বিষয়টা কি ভাই, তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, তুমি মেডিকেল পড়তে যাও, তোমাকে মুখস্থ কিছু করতেই হবে, মাস্ট। এখন তুমি যদি মুখস্থ করা ছাড়া তুমি ধরে না যে আমি বুঝি না, এমন কোনো কিছু মনে রাখবো না, আমি 100% বুঝছি, শুধু সেইটুকু মনে রাখবো, তাহলে যে প্রবলেম হবে, আমাদের ব্রেনে ইনফরমেশনের পরিমাণ হয়ে যাবে খুবই সামান্য। অর্থাৎ আমাদের কিছু মুখস্থ করা লাগবে, কিছু আমাদের বোঝা লাগবে, কিছু খুব বেশি বোঝা লাগবে, কিছু ক্রিয়েটিভিটি লাগবে। এই সব কিছু মিলেই পড়াশোনা। অর্থাৎ আমরা যদি সবসময় চিন্তা করি যে না, আমি একটা জিনিস বুঝতেছি, আমি অ্যানিমেশন দেখতেছি, আমি বিভিন্ন ভিডিও দেখে 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 এগুলো বুঝতেছি, তো এতে যে পরিমাণ সময় যাবে, এতে দেখা যাবে আমার অন্য অন্য সাবজেক্টের পিছনে আমি সময় দিতে পারতেছি না। অর্থাৎ আমরা চেষ্টা করব যতটা সম্ভব মাল্টিমিডিয়া ইফেক্ট আমাদের লাইফে কমানোর জন্য। মাল্টিমিডিয়া কখনোই ভালো কিছু আনে না। এটা হ্যাঁ, যেমন আমি এখন আমার অত বেশি মুখস্থ করতে হয় না, আমার অত বেশি পড়াশোনাও নাই, আমার কাজের জন্য যতটুকু পড়াশোনা, সো আমার এই বয়সে আমি হয়তো বা মাল্টিমিডিয়া দেখতে পারি। মাল্টিমিডিয়া বেশি পরিমাণ দেখলে আমার কোনো ক্ষতি হবে না, বিকজ আই ক্যান অ্যাবজর্ব ইট। কিন্তু তোমার বয়স যদি 18 বছর হয়, 19 বছর হয়, তাহলে মাল্টিমিডিয়া তোমাকে খেয়ে ফেলবে। সুতরাং মাল্টিমিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। আর যে পয়েন্টটা বলতেছিলাম, আশেপাশে বিভিন্ন ফর্মুলা তুমি লিখে লিখে, মনে করো এরকম মার্কার দিয়ে ফর্মুলা লিখে লিখে হয়তো টানিয়ে রাখতে পারো। সাপোজ তুমি ত্রিকোণমিতির কোনো ফর্মুলা নিয়ে রাখতে পারো, বা তুমি যদি ইকোনমিক্সের স্টুডেন্ট হও, তুমি ইকোনমিক্সের কিছু ফর্মুলা দিয়ে তোমার আশপাশ টানা রাখতে পারো, সিম্পল মার্কার দিয়ে হোক বা পেন দিয়ে হোক, যাতে তুমি তাকালেই বুঝতে মনে পড়তে পারে যেটা কি জিনিস। অর্থাৎ আমরা ফর্মুলা এর ছবিটা নিয়ে রাখবো বিভিন্ন জায়গাতে, এবং সেটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্লিয়ার ফর্মুলাগুলা। এবং আরও কিছু কালারফুল জিনিস তুমি লাগাতে পারো অন্য অন্য কালারফুল মার্কার দিয়ে, যা যদি তোমার মনে রাখতে সুবিধা হয় সেই ক্ষেত্রে কালার মার্কার। বাট তুমি যেভাবেই রাখো, কালার মার্কার দিয়ে রাখো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে রাখো, তোমার চোখের সামনে যেন এগুলো থাকে। তারপর আমরা একটা শক্ত চেয়ার টেবিলে বসে সাফিসিয়েন্ট পরিমাণ লাইটের মধ্যে আশেপাশে কিছু ভালো মানুষকে দেখবো আর ইন্সপায়ার্ড হব। আর আমাদের কিছু ফর্মুলার ছবি যদি আমাদের আশেপাশে থাকে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, বইগুলো থাকতে হবে হচ্ছে গোছানো, বই গোছানো থাকতে হবে, এবং খাতাও গোছানো থাকতে হবে, খাতা গোছানো থাকতে হবে। কারণ যে কোনো গোছানো পরিবেশ আমাদেরকে পজিটিভ এনার্জি দেয়। যেমন আমরা যদি কোনো লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে যদি সব কিছু এরকম এবড়োথেবড়োভাবে থাকে, আমরা কিন্তু কখনোই আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছু পাবো না। সো আমার রুমে আমার নিশ্চয় একটা বই এর তাক আছে, অথবা আমার টেবিলটা একটা বইয়ের তাক। তাহলে সেখানে আমি যখন বইগুলোকে সাজাবো, যেটাকে আমরা স্ট্যাক করা বলি, আমরা চেষ্টা করব যে ফিজিক্সের বইগুলো আমি একসাথে রাখলাম, কেমিস্ট্রি বইগুলো তারপরে রাখলাম, বায়োলজি তারপরে রাখলাম, যাতে আমি সাথে সাথে আমার চোখের সামনে কি অ্যাভেলেবেল আছে সেটা যেন আমি দেখতে পারি। আর চেষ্টা করতে হবে রুমের মধ্যে নেগেটিভ কোনো কিছু যাতে না থাকে। যেটাকে আমরা যদি একটু ধর্মীয় ভাষায় বলি, সেটা হচ্ছে আমরা সৃষ্টিকর্তা যেন বরকত থাকে রুমটার মধ্যে। এই বরকত জিনিসটা কিন্তু খুব দরকার, ঠিক আছে, বরকত। কারণ প্রচুর স্টুডেন্ট আছে যারা আসলে অনেক পরিশ্রম করে কিন্তু কিছু হয় না। তো সেই ক্ষেত্রে আসলে একটাই ব্যাখ্যা যে আসলে সৃষ্টিকর্তার কোনো বরকত তার উপর নাই, যেটাকে আমরা একটু প্রপার ল্যাঙ্গুয়েজে বলতে পারি আশীর্বাদ। অর্থাৎ এই বরকত বা আশীর্বাদ খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এবং আমাদের মনে আছে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম বা কলেজে যেতাম, আমরা পরীক্ষা দেওয়ার আগে আমাদের পাড়ায় যত গার্ডিয়ান তাদেরকে সালাম করে যেতাম। তখন এসএসসি পরীক্ষার আগে সকাল দেখা যাচ্ছে 10টা থেকে পরীক্ষা হবে, ওই 8টা থেকে আমাদের কাজ ছিল আগেই আমার যত জ্যাঠা আছে বা চাচা আছে, যারা যারা আছে, জিটি বা চাচি, এদের সবাইকে পায়ে হাত দিয়ে সালাম করে, যে পরীক্ষা দিতে যাচ্ছে একটু আশীর্বাদ করেন বা দোয়া করেন। মানুষের দোয়া অনেক ইম্পর্ট্যান্ট জিনিস। সো আমার যে রুমটা বা যতটুকু জায়গা আমার আছে পড়ার জন্য, আমি চেষ্টা করবো এমন কোনো কিছু না রাখতে যেটা নেগেটিভ, যেখান থেকে আমার নেগেটিভ এনার্জি বা নেগেটিভ জিনিস আমার ব্রেন আসতে পারে, বা ইভেন আমার প্রতি কার্জ আসতে পারে। সো এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। তো এইরকম একটা গুড এনভায়রনমেন্ট যদি কোনো স্টুডেন্ট তার আশেপাশে বানাতে পারে পড়াশোনার ক্ষেত্রে, তাহলে অবশ্যই সেখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব। আর একটা ব্যাপার কি, অনেক হয়তো বা তোমরা আসো যারা মিস করে থাকো বন্ধুরা, হয়তোবা দেখা যাচ্ছে যে তোমার এক বন্ধু গাঁজা খায়, সে বইয়ের মধ্যে রেখে রেখে গাঁজা খায়। তো হয় তোমার ওই জায়গাটা ত্যাগ করতে হবে, অথবা তোমার বন্ধুকে শুধরাইতে হবে।
তো তোমার বন্ধুকে তুমি শুধরাতে পারবে না, সো ওই জায়গা তোমার ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া উচিত। কারণ তোমার যদি রুমমেট খারাপ হয়, তোমার রুমমেট মদ খায় বা তোমার রুমমেট সিগারেট খায় বা তোমার রুমমেট ইয়াবা খায়, গাঁজা খায়, হোয়াট এভার, বা নেগেটিভ কাজকাম করে, তোমার মনের অবচেতন মনে ওইগুলোর প্রতি তোমার আকর্ষণ তৈরি হবে এবং তুমি দেখবা কখন যে তোমার নিজেকে হারায় ফেলছো তুমি নিজে বুঝতে পারবে না। সুতরাং সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে তোমার যে রুমমেট আছে সেই রুমমেটটা যেন তোমার উপযোগী হয়, এই বিষয়টাও কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে। এবং ভালো পরিবেশ না হলে কখনোই পড়া মনে থাকবে না, কখনোই পরীক্ষা ভালো করতে পারবো না। এবং এটা যে শুধু এসএসসি এইচএসসিদের জন্য তা নয়, আমরা যারা অনার্সে পড়ছি তারাও কিন্তু আমরা এই ফর্মুলাগুলো কাজে লাগাতে পারি। কারণ অনার্স লাইফ পর্যন্ত আমরা যা কিছু পড়ি তাই আমাদের জীবনের অ্যাসেট, এবং এর উপর ভিত্তি করে জীবন আমাদের উত্তরোত্তর উন্নয়ন হয়। সো অনার্স পর্যন্ত যদি আমাদের জীবন আমরা অর্জনই করতে না পারি, তাহলে ভবিষ্যৎ জীবন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সকলের জন্য শুভকামনা থাকবে, এবং আমি আশা করি যে গাইডলাইনগুলো দিলাম এগুলো মেনটেন করে তোমার পড়াশোনার পরিবেশকে একটা চমৎকার আশীর্বাদ পুষ্ট পরিবেশ বানাবে, যেখানে তুমি ঢুকলে সৃষ্টিকর্তার বরকতের সাথে পড়াশোনা শেষ করতে পারবে। ভালো থেকো সকলে।